রাসায়নিক গণনা মানেটা কি? ধরে নাও কোনো একটা সমীকরণ দিয়ে দিয়েছেন, যে কোনো একটা সমীকরণ ধরে নাও C+O2 থেকে CO2 তৈরি হয়েছে। এটা একটা রাসায়নিক সমীকরণ বিক্রিয়া, কার্বনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। এই রাসায়নিক বিক্রিয়া কত গ্রাম কার্বনের সঙ্গে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ধরুন আমাকে বললো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সেই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে তৈরি করতে ধরুন 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে বললো কত গ্রাম কার্বনের প্রয়োজন হয়েছে, তোমাকে এটা বের করতে বললো। তখন তুমি কিভাবে করবে? আর একবার বলছি, তোমাকে কোনো একটা বিক্রিয়া বলে দিল, বিক্রিয়া বলে দিয়ে বলছে যে 44 গ্রাম বা 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম কার্বন বা অক্সিজেনের প্রয়োজন হবে সেটা বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবে সেই প্রসেসটা জানতে হবে। তো সেই প্রসেসটা জানার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস জানতে হবে। ঠিক একই রকমভাবে পর্যায় সারণীটাও জানতে গেলে, মানে আমরা পর্যায় সারণীতে কী কী জানবো বলি। তোমরা তড়িৎ ঋণাত্মকতা পড়েছো? তড়িৎ ঋণাত্মকতা না পড়ে থাকলে বলবো কোনো জারণ, বিজারণ, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে তোর আয়নন বিভব, আয়নাইজেশন শক্তি যেটা, ঠিক আছে, তারপর তোর পরমাণুর ব্যাসার্ধ কী জিনিস, এইগুলো এখানে আলোচনা করা হবে। তারপরে কিছু ধাতু, অধাতু কোথায় আছে বা সেইগুলো ধর্ম কীরূপ সেইগুলো নিয়ে আলোচনা করা হবে। আরও যদি শর্টকাটে বলতে চাই, এই পর্যায় সারণী আর ওষুধ দোকানের মধ্যে প্রচুর মিল আছে। কীরকম? মানে আমরা যেমন ওষুধ দোকানে গিয়েই একটা প্রেসক্রিপশন দিলাম, সঙ্গে সঙ্গে আমাকে ওষুধটা বের করে দিল। হাজার হাজার ওষুধ আছে, তাই না? হাজার হাজার ওষুধ থেকে ঠিক মানে বলবো সঙ্গে সঙ্গে সে একটা খোপে চলে গেল, সেখানে ওষুধটা দেখলো আছে কি নেই, যদি থাকে তাহলে দিয়ে দিল। সে কিন্তু পুরো ওষুধ মানে খুঁজলো না। ধরেন আমি কাউকে একজনকে বললাম যে দীপাঞ্জন একটা বই বার কর, সে কোথায় আছে খুঁজতে হবে, সে পুরো বাড়ি লন্ডভন্ড করে ফেললাম। কিন্তু ওদেরকে ওষুধ বললে কি ওরা ওরম করে না। তার নিশ্চয়ই কোনো একটা না কোনো সিস্টেম আছে, যে সিস্টেমের সাহায্যে ওরা পুরো ওষুধগুলোকে সাজিয়ে রেখেছে। আমরা বলবো সঙ্গে সঙ্গে ওরা ওষুধটা বের করে দেবে। ঠিক একই রকমভাবে পরমাণু যতগুলো আছে, ধরেন আমি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যত মৌল আছে সব মৌলগুলোকে এমনইভাবে ওরা সাজাবে যে সাজানোর জন্য ওই মৌলগুলোর যে ধর্মগুলো খুব সহজে আমরা বলে দিতে পারবো। মানে একজনের ধর্ম মনে রাখবো, মনে রেখে বাদবাকি সবগুলো ধর্ম বলে দিতে পারবো। যেমন উদাহরণ সাপেক্ষে বলছি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো বললাম, ধরে নে তুই এই যে শেষের মৌলগুলো বললাম হয়তো ভালো করে শুনিসনি। রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো ভালো করে শুনেছিস কি? ভালো করে শুনিস, হয়তো সোডিয়ামের নামটা ভালো শুনেছিস। দেখ, তুই যদি জানিস যে সোডিয়ামের ধর্ম আর ওইগুলোর ধর্ম সব একই, তাহলে তুই সোডিয়ামের ধর্ম যা, তোকে বললো যে ফ্রান্সিয়ামের ধর্ম বল, তাহলে তুই সোডিয়ামের ধর্মটাই বলে দিলে অনেক মিলে যাবে। হ্যাঁ, 100% সব মিলবে না, কিন্তু বেশিরভাগটা তো মিলে যাবে। এইভাবে ওরা সাজিয়ে একটা সারণী আকার তৈরি করেছে বা ছক তৈরি করেছে, সেই ছকটাই পর্যায় সারণী। তাহলে কি বললাম না, বিজ্ঞানীরা প্রচুর যে মৌল আছে সেই প্রচুর মৌলগুলোর ধর্মগুলোকে খুব সহজে মনে রাখার জন্য কি করেছে, সমধর্ম বিশিষ্ট মৌলগুলোকে এক জায়গায় স্থান দিয়েছে। একই ধর্ম যাদের তাদেরকে একই জায়গায় স্থান দিয়েছে, দিয়ে একটা ছক প্রস্তুত করেছে। সেই ছকটাই কি? পর্যায় সারণী। যেমনটা ওষুধ দোকানে করে, একই ধরনের ওষুধগুলোকে এক একটা খোপে রেখে দিল, বা নামের অক্ষর দিয়ে, ধরেন এ অক্ষর দিয়ে সব ওষুধগুলো, এ অক্ষরগুলো এখানে থাকবে, বি অক্ষরের ওষুধগুলো এখানে এই খোপে থাকবে, এইরকম করে ওরা রেখে দিতে পারে। আবার বিভিন্ন সময় কম্পোজিশন অনুযায়ী রাখতে পারে, ওটা ওদের সিস্টেম, যে যেমন পারে রাখবে। তো এই পুরো সিস্টেমটা জানতে গেলে যেটা বলছি, তাহলে পরমাণু সম্পর্কে জানতে, তাহলে পরমাণু সম্পর্কে বারবার বলছি যে জানতে হবে। কি জানতে হবে? এক এক করে বলছি।
পুরানো পড়া মনে করার চেষ্টা করবো। পরমাণু, তো আমি কয়েকটা মৌল নিচ্ছি, ধরে নাও সোডিয়াম নিচ্ছি, ক্লোরিন নিচ্ছি। এই যে সোডিয়ামের একটা পরমাণু যদি নিই, আমরা দেখতে পাবো সেই সোডিয়ামের একদম কেন্দ্রকে, যে কোনো পরমাণু একদম মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। একটা পরমাণুর কেন্দ্রকে বা মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। আমি শুধু পরমাণুর কথা বলছি। পরমাণুর কেন্দ্রকে বা নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রনকে কেন্দ্র করে কি থাকে? ইলেকট্রন থাকে। বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এগুলো পুরানো যুগে পড়েছো তোমরা, মানে পুরানো যুগে বলতে আগের ক্লাসে। এবারে আমাদের এই পর্যায় সারণী যে পড়বো না, এই ইলেকট্রনগুলো কোন কক্ষপথে কেমন ভাবে আছে তার উপরে ভিত্তি করে বাদবাকি ক্যারেক্টারগুলো আমরা আলোচনা করব, বুঝবো। তাহলে আমাকে ইলেকট্রন বিন্যাসটা ভালো করে বুঝতে হবে। ইলেকট্রন বিন্যাস পুরনো কথা, তাও আর একবার মনে করার জন্য বলে দিচ্ছি। তো সোডিয়ামে কতগুলো ইলেকট্রন আছে জানিস কি? সোডিয়ামে 11টা আছে। 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন আছে, তাই তো? সোডিয়ামে 11, জানিস তো? সোডিয়ামে 11টা প্রোটন আছে আর 11টা ইলেকট্রন আছে। কেন্দ্রকে থাকে প্রোটন, নিউট্রন। ইলেকট্রনগুলো কোথায় থাকে? না বিভিন্ন কক্ষপথে এইরকম ভাবে ঘোরাফেরা করে। কক্ষপথগুলোর নাম কি? এটা কে, এটা এল, এটা এম, এইরকম ভাবে মোট কক্ষপথগুলো থাকে। তো এদের যে ইলেকট্রনগুলো যেভাবে আছে, এটা হলো প্রথম কক্ষপথ বলা হয়, এটা প্রথম কক্ষপথ বলা হয়, এটা দ্বিতীয় কক্ষপথ বলা হয়, এটা তৃতীয় কক্ষপথ। এভাবে কে, এল, এম, তারপরে এন, তাহলে এনটা কত নম্বর কক্ষপথ? 4 নম্বর কক্ষপথ। এরকম ভাবে চলবে। তো এই যে কক্ষপথগুলোতে কোন কক্ষপথে কতগুলো করে ইলেকট্রন থাকবে নির্ভর করবে এতে মোট কতগুলো ইলেকট্রন আছে তার উপরে। কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে নির্ভর করছে আমরা কোন পরমাণুর কথা আলোচনা করছি তার উপরে। এখানে আমি সোডিয়াম পরমাণু নিয়েছি। সোডিয়াম পরমাণুতে মোট কতগুলো ইলেকট্রন আছে? 11টা। এই 11টা ইলেকট্রন প্রথম কক্ষপথে কতগুলো থাকে? 2টো। প্রথমে কতগুলো থাকে? 2টো। তারপরে কতগুলো থাকে? 8টা। তারপরে কতগুলো থাকে? 8 আর 2 তো 10টা হয়ে গেছে, তাহলে পড়ে রয়েছে কটা? একটা। তাহলে 2, 8, 1 এর ইলেকট্রন বিন্যাস এইরকম। মানে কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, এম কক্ষপথে 1টা। এবারে তোমরা বলো কে ইলেকট্রন বিন্যাস কিভাবে করলাম? মানে 2 করে এখানে 8ই করেছি, বা এখানে 2 কেন নিয়েছি? কে জানো না? হাত তোলো। আচ্ছা, কে জানো? হাত তোলো। তাহলে বাদ বাকিগুলো জানেন? হাত নাও। তাহলে বাদ বাকিগুলো জানিস না। যখন জানবি না বলবি এই কি হয়েছে, জানিস? ওটাই তো আমি জিজ্ঞাসা করছি। এগুলো মানে পরমাণুর গঠনটা অনেকগুলো ক্লাসে আছে, প্রত্যেকটা ক্লাসে যেহেতু আছে ওই জন্য আমি স্কিপ করে চলে যাবো ভাবছিলাম, কিন্তু যাক বাদে। দেখো নিয়ম আছে, বিজ্ঞানীরা দেখেছে যে, আমি একটু শর্টকাটে মনে রাখার জন্য বলে দিচ্ছি। তোমরা মানে ডিটেল যে জিনিসগুলো আছে সেটা আমি হয় আগের ক্লাসে পড়িয়েছি, আগের ক্লাসে বলতে নিচু ক্লাসে পড়িয়েছি। পরবর্তীকালে যদি কেউ জানতে ইচ্ছুক হয় তাহলে জানাবো। এখন যেহেতু আমরা পর্যায় সারণী পড়াচ্ছি, পর্যায় সারণীর মতো করে বলে চলে যাচ্ছি। এটুকু জেনে রাখবে, প্রথম যে কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে। এই 2টো ইলেকট্রন পূর্ণ হলে তার পরের কক্ষপথে ইলেকট্রন যাবে। যেমনটা সৌরজগৎ পড়েছো তো, মাঝখানে সূর্য, তার চারিদিকে বিভিন্ন কক্ষপথে কি করছে? গ্রহগুলো ঘুরছে। কিন্তু এক একটা কক্ষপথে একটা করে গ্রহ থাকে, কিন্তু এখানে একটা কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে। কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে।
কি বের করেছেন না প্রথম যে কক্ষপথ এতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো থাকতে পারে, ঠিক আছে। তার যে পরের কক্ষপথ, এই যে কক্ষপথটা সেটাতে কতগুলো থাকতে পারে, 8টা থাকতে পারে। একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা জানিস, 2n স্কয়ার ফর্মুলা। 2n স্কয়ার ফর্মুলা মানে n মানে কি, এখানে কে 1 নম্বর কক্ষপথ, তাহলে এই 1 নম্বরে n এর জায়গায় 1 বসিয়ে দেবে, তাহলে কত হয়ে গেল, 2 হয়ে গেল। তাহলে 1 নম্বর কক্ষপথে দুটো থাকতে পারে। 2 নম্বর যে কক্ষপথটা আছে, ঠিক আছে, একই রকম ভাবে বের করবি, কিন্তু আমি যেটা বলে দিচ্ছি, আর এটা আমি নিয়ে আলোচনা করছি না, জাস্ট বলে দিচ্ছি। 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ দুটো থাকবে, তারপরের কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকবে, তারপরের কক্ষপথে সর্বোচ্চ 18টা থাকবে। কিন্তু আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসে যতগুলো আছে সিলেবাসের মধ্যে, ঠিক আছে, তোমাদের বলে রাখি এর ফর্মুলা আছে, আমি ফর্মুলাগুলো পুরানো পড়া যেহেতু আমি এখন বলছি না, এটুকু মনে রাখবে 3 নম্বর কক্ষপথেও 8টা থাকবে, ঠিক আছে, এর থেকে বেশি থাকতে পারে, কিন্তু এখন সুবিধার জন্য বা মনে রাখার জন্য তোমরা জানবে 8টা দিয়ে করে দিলে মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত চলে যাবে, অসুবিধা হবে না। তারপরের কক্ষপথে দেখবে যতগুলো বাকি থাকে রেখে দেবে, হয়ে যাবে। অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে কত আছে, 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো আছে, 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রন বিশিষ্ট যে মৌলগুলো আছে সেইগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। তার ইলেকট্রন বিন্যাস করতে গেলে তাহলে কি মনে রাখবে, প্রথম কক্ষপথে দুটো, তারপরটা 8টা, তারপরটা 8টা, তারপর যেটা বেঁচে থাকবে তারপরেরটা সেটা, তাহলে 2, প্রথমে 2, তারপরে 8। আর একবার বলে রাখছি, এটাতে কিন্তু আরো বেশি সংখ্যক থাকতে পারে, মানে এই ফর্মুলা অনুযায়ী, কিন্তু 8টাই তোমরা ধরবে। তাহলে ক্লোরিনে কতগুলো ইলেকট্রন আছে, 17টা। ক্লোরিনে কতগুলো ইলেকট্রন আছে, 17টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে, প্রথম কক্ষপথে আর কতগুলো ইলেকট্রন থাকবে, দুটো, তাই তো, বল দুটো, তারপরে 8টা, তাহলে কতগুলো হলো, 10টা, তারপরে 7টা, দেখ 7টা হলে কিন্তু 17টা হয়ে গেল। 8টা থাকতে পারে কিন্তু তার কাছে আছে 17টা, তাহলে তো 7টা দিলে কমপ্লিট হয়ে গেল, তাহলে আর কি করে হবে, তাই না? বুঝতে পারলাম কি বলতে চাইছি। আচ্ছা, এবারে অনেকের এখানে প্রশ্ন আসতে পারে, আমি বুঝছি কি করে যে ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, সোডিয়ামের 11টা ইলেকট্রন আছে, তো এইরকম কিছু জনের সমস্যা হতে পারে। দেখো, এইগুলো হলো মুখস্থ করতে হবে পর পর। কিভাবে মুখস্থ করতে হবে, এরকম ভাবে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, মানে আমি যেরকম বলে যাচ্ছি, যে যত নম্বরে তার ততগুলো ইলেকট্রন এবং প্রোটন আছে। মানে আমি প্রথমে কি বললাম, হাইড্রোজেন দিয়ে শুরু করলাম, তাহলে হাইড্রোজেন কত নম্বরে আছে, 1 নম্বরে, তাহলে ওরা একটা ইলেকট্রন একটা প্রোটন। হাইড্রোজেনের পরে কি বললাম, হিলিয়াম, তাহলে হিলিয়ামে কতগুলো প্রোটন, দুটো প্রোটন, দুটো ইলেকট্রন, ঠিক আছে, এই রকম ভাবে। তাহলে আমি যদি সোডিয়াম বললাম, গাঁটগণ, হাইড্রোজেন, গাঁটগণ, সোডিয়াম দেখ কত নম্বর, 11 নম্বরে পাবি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম। সোডিয়াম 11 নম্বর হয়ে যাচ্ছে না? তো এইরকম ক্লোরিন তাহলে কত নম্বরে আছে, 17 নম্বরে। তাহলে এবারে তোরা এই লিস্টটা কোথায় পাবি, তোদের বইতেও আছে, তোমরা বই দেখে দেখে মুখস্থ করে নেবে। আর বইতে যদি না থাকে তাহলে আমাকে লিখে দিতে হবে, তো বইতে আছে, সব বইতেই থাকবে এটা, ঠিক আছে। মানে তাহলে কত পর্যন্ত মুখস্থ করবে তোমরা, 20 পর্যন্ত মুখস্থ করবে, 1 থেকে 20। আর যারা চাইছো যে আমি একটু বেশি জানবো, তাহলে আমি একটা নোট দিয়েছিলাম, তাই তো, পুরো 36 পর্যন্ত পরপর, 1 থেকে 36 পর্যন্ত পরপর, আর ওটা ছাড়াও এক্সট্রা কিছু দিয়েছিলাম, ঠিক আছে, মানে যেগুলো যেগুলো আমাদের মোটামুটি লাগে সেগুলো দিয়েছিলাম, সেগুলো তোমরা নিয়ে নেবে বন্ধুদের কাছ থেকে। কেউ যদি না দেয় আমাকে বলবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। বন্ধুর থেকে নিয়ে মুখস্থ করে আসবে পরের দিন, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কার কতগুলো প্রোটন বা ইলেকট্রন আছে সেইগুলো। তো যাই হোক,